এমপি হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি গত পরশুদিন আমাদের পরিবেশ মন্ত্রী যিনি সাবের হোসেন চৌধুরী, ওনার সাথে কথা বলছি। উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন, এটার একটা কনসেপ্ট আপনি আমারে পাঠান, যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশে এটা চালু করবো। আরে তোমরা তো আমাদেরকে বলতে পারো অমুক দলের দালাল তমুক দলের দালাল, আমরা বলবো আমরা বিএনপির দালাল নয়, আওয়ামী লীগের দালাল নয়, জামাতের দালাল নয়, কোন দলের দালাল নয়, আমরা আল্লাহর দালাল। আল্লাহর জমিনে হুকুমত চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। কোন ব্যক্তি বাধা দিতে আসলে আমরা বলবো আল্লাহর হুকুম কোরআনের কথা বলা, তুমি বাধা দেওয়ার কে? ব্যারিস্টার সুমন পরিবেশ মন্ত্রীকে কি বললেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। শুধু তাই না, ব্যারিস্টার সুমন নিজের ব্যারিস্টারের টাকা দিয়ে বন্যায় প্লাবিত মানুষকে সাহায্য করতেছে। এইদিকে আবার ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বললেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তো বন্ধুরা, আজকের ভিডিওতে প্রথমে আমরা দেখব এই রফিকুল ইসলাম মাদানী ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ এবং বিএনপি কে নিয়ে কি বললেন, সেই ভিডিওটা প্রথমে দেখব। তারপরে আমরা দেখব ব্যারিস্টার সুমন কি বললেন পরিবেশ মন্ত্রীকে নিয়ে। আরে তোমরা তো আমাদেরকে বলতে পারো অমুক দলের দালাল তমুক দলের দালাল, আমরা বলবো আমরা বিএনপির দালাল নয়, আওয়ামী লীগের দালাল নয়, জামাতের দালাল নয়, কোন দলের দালাল নয়, আমরা আল্লাহর দালাল। আল্লাহর জমিনে হুকুমত চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। কোন ব্যক্তি বাধা দিতে আসলে আমরা বলবো আল্লাহর হুকুম কোরআনের কথা বলা, তুমি বাধা দেওয়ার কে? আমরা সকলেই সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? সবার প্রথম আয়াত কি সূরা ফাতিহা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? সমস্ত প্রশংসা হবে কার? তার মানে হলো সকল নামাজের মধ্যে আমরা বুঝাই আমরা আওয়ামী লীগের দালালও না, বিএনপিরও না, জমিয়ত জামাত চরমুনাই জাসদ বাসদ কোন দলের দালাল না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমরা বুঝাই দেই আমরা আল্লাহর দালাল। কার দালাল? আমরা আল্লাহর দালালি করি। হোয়াট ইজ ইউর টিম? আওয়ামী লীগ এন্ড বিএনপি কইলে হইতো না, বলতে হবে মার রব্বুকা। যদি জিজ্ঞেস করে বলতে হবে আল্লাহ। হবে কি হবে না? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে চাও, হাউজে কাউসারের পানি যদি তুমি পাইতে চাও, তবে তুমি কোন দল করো? ও মুসলমান, বারবার কেন বলি? আরে বারবার তো এই জন্য বলি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আরে মুসলমান, আল্লাহ রাসূল বলছে তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে মান আহাব্বা লিল্লাহ, তোমার ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য। তুমি বাবারেও ভালোবাসো, ভাইকেও ভালোবাসো, তোমার দল নেতা নেত্রী তুমি সবাইকে ভালোবাসো। মুসলমান, তোমাকে মানা করতেছি না, কিন্তু মনে রাখবা তোমার এই ভালোবাসা যেন এমন স্থায়ী না হয় যেন আল্লাহর বিরুদ্ধে তোমার বাবা গেলেও তুমি বাবার পক্ষে নিয়ে নিছো, দলের পক্ষ নিয়ে নিছো, তোমার নেত্রীর পক্ষে নেতার পক্ষ নিয়ে নিছো। না রে ভাই, তুই এই পক্ষ নিস না। আমার রাসূল বলতেছে মান আহাব্বা লিল্লাহ, আমার ভালোবাসা হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, আমার ঘৃণাও হবে আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, আমার দান সদকা সব হবে আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, আমি কোনো কিছু তো বিরত থাকবো, আমি কোনো কিছু করব না, এটাও হবে আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে আমার ঈমানের পরিপূর্ণতা বোঝা যাবে। তার মানে আমার সবকিছু হবে কার জন্য? রব্বে কাবার জন্য। আরে কাবার মালিক, যে ব্যক্তি কাবার মালিক, ওই কাবার মালিকের কসম করে বলছি, পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত তাগুত, পৃথিবীর সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি, আমেরিকা, চীন, জাপান, ইউরোপ, রাশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পৃথিবীর সমস্ত রাষ্ট্র, সমস্ত শক্তি যদি একমত হয়ে যায়, ভ্লাদিমির পুতিন, কিম জং উন, ম্যাক্রন, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এবং অং সান সুচি, পৃথিবীর সমস্ত শক্তি এক হয়ে গেল, কি করবে? একটা মানুষকে শান্তিতে রাখবে, সুখে রাখবে, অসুস্থ হইতেও দিবে না, মরতেও দিবে না। একটা মানুষকে সারা পৃথিবীর শক্তি, পরাশক্তি, মহাশক্তি, সমস্ত বিজ্ঞান, সমস্ত মেডিকেলের ডাক্তার সকলে একমত কি এই মানুষটাকে অসুস্থ হইতে দিব না, মরতেও দিব না। জানতে মনে চায় সারা পৃথিবী একমত হয়েও কি পারবে? তার মানে কি বোঝা যায় না? তার মানে কি প্রতীয়মান হয় না, প্রমাণ হয় না? গোটা পৃথিবী
পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত পরাশক্তি, সমস্ত মহাশক্তি কোন এক অলৌকিক শক্তির কাছে মাথা নত করতে বাধ্য। তাইলে আমার কল্লা যদি নতই হবে, আমার কল্লা যদি নিচুই করব, পৃথিবীর কোন তাগুতের কাছে, পৃথিবীর কোন সরকারের কাছে, কোন রাষ্ট্রপতির কাছে, কোন কুফফারের কাছে আমার মাথা নত করব কেন? যার কাছে সবার মাথা নত হয়, আমার মাথা নত হইলে তার কাছেই হবে। ঠিক কি ঠিক না? এ কোনো ভয় পাইব? এও কোনো ভয় পাইব? এ কেন ভয় পাবে না? কারণ এত একমাত্র আল্লাহরই ভয় করবে। আরে বাবা, জ্বর হইলেও মরমু, করোনা হইলেও মরমু, রোড অ্যাক্সিডেন্ট হইলেও মরমু, বিভিন্নভাবে ডায়াবেটিস, কলেরা, আলসার, কত জাতের রোগ আছে, একটা হইলেই মরমু, শহীদ হয়ে তো মরমু। কথা বলেন না? আরে অ্যাক্সিডেন্ট হয়ে এখন তো মরে যেতে পারি, তবে এখন কোন নেতা বক্তব্য অপছন্দ হয়েছে, হেরাতটা আছে একটা পিস্তল, যাওয়ার সময় গুলি করে দিল, পারে কি পারে না? আরে বেটা, তুমি তো গুলি করে দিবা, আমাকে ভয় দেখাও, তুমি তো রিমান্ডের ভয় দেখাও, ফাঁসির ভয় দেখাও। আরে আমার রসুলকেও তো দেখাইছিল, আমার রসুল থাইমা যায় নাই, রসুল হক কথা বলেই গেছে, কোরআনের কথা বলেই গেছে, যুগে যুগে সাহাবায়ে কেরাম বলেছে, তাবেঈরা বলেছে, তাবেঈরা বলেছে, দারুল দেওবন্দ থেকে বলেছে, ইসলামের পক্ষে কাসেম নানতুবি বলেছে, মাহমুদুল হাসান গঙ্গোহী বলেছে, আনোয়ার শাহ কাশ্মীরি বলেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বলেছে, শাহ আহমদ শফি বলেছে, মুফতি আমিনী বলেছে, নূর হোসেন কাসেমি বলেছে, আজকে জুনাইদ বাবুনগরী বলছে, মামুনুল হক বলছে, এই বলা চলতেই থাকবে। এই বলা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নাই। পৃথিবীর কোনো শক্তি এই বলা রুখে দিতে পারবে? আরে তোমরা তো বলো, আরে হুজুররা খালি শাপলা চত্বর এই সেই বলে, হুজুররা কি 2013 সালের পিডানির কথা মনে নাই? আরে পিডানির ভয় তোমরা কি দেখাও? আরে তোমরা তো মনে করতেছো হুজুরদেরকে পিটানি দিয়া তোমরা সফল, আমরা ব্যর্থ। আমরা তো বলি না রে বেটা, তোরা তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারীর মধ্যে সফলতা দেখিস, তোরা কার কয়টা বাড়ি আছে, কে কত বড় নেতা হইতে পারছো, কার কত কোটি টাকা আছে, এগুলোর মধ্যে সফলতা দেখো। তোমার মেয়ে বাজারু গাড়িতে চলে, প্রাডু গাড়িতে চলে, তোমার ছেলে কি বলে টিক্সাস নিয়ে ঘুরে, তোমার এগুলোর মধ্যে মনে হয় সফলতা। আরে বেটা, আমরা তো মার খাওয়ার মধ্যেও সফলতা দেখি, মারার মধ্যেও সফলতা দেখি, মারার মধ্যেও সফলতা দেখি। আমরা তো ইসলামের জন্য মরতে যেমন রাজি, মারতেও রাজি। আমরা মাইর খাইলেও, মাইর খায়াও মনে করি সফল। কেন সফল? আল্লাহর দ্বীনের জন্য মাইর খাইছি। তোমরা আমাদেরকে ব্যর্থতার গ্লানি দিতে পারবে না। আল্লাহর নবীর পক্ষে, ইসলামের পক্ষে শহীদ হব, তবুও শহীদ হলেও মৃত বলতে পারবা না। মৃত বলতে পারবা না, মৃত বলা যাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা মনে করতেছো এরা মরে গেছে, না না, শহীদরা মরে নাই, শহীদরা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মনে রাখবা, শহীদদেরকে মৃত বলা যাবে না। তাইলে তাইলে আর ভয় কি? মাইর খাইলে এরা মনে করে আমরা ব্যর্থ না। মাইর একবার খাইছে এরা, এখন এরা অবাক হয়ে গেছে। এখন হাই হাই, এই পরিমাণে মাইর দিলাম, সেই মাইর দিলাম, মারছি কামান দিয়া, বিমান দিয়া, কত কিছু দিয়ে মারলাম, যুগে যুগেই মারতাছি, তবু লাভ নাই। হুজুররা তবু মরতে মরতে কয়, এগুলো থামানো উপায় নেই। এখন কি রসুলকে যখন মাইরা মুইরা থামাইতে পারবে না, তখন কি রসুলরে এখন ষড়যন্ত্র শুরু হয়েছে। কয়, আয় আবু জাহেল, উতবা সাইবা, তোরা এক কাজ কর। কি কাজ? মক্কার সব গলিতে গলিতে আমাদের দলের লোক বয়া রাখ। কি করবো এরা? এরা খালি যেই লোক মোহাম্মদের দিকে আইতে থাকবো, এরাই কইব মোহাম্মদ পাগল হয়েছে, মোহাম্মদ জাদুঘর। কি হয়ে গেছে? মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুঘর। এখন আল্লাহর কি কুদরত দেখেন, হেরা ষড়যন্ত্র করছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই আসে হেই মুসলমান হয়ে যা, তাইলে কাউরে আইতে দিতাম না। কেন? কয়াম জাদুঘর, পাগল, তাইলে তো মানুষ আইতো না। আল্লাহ তাআলা বলে, ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। আরে তোদের চক্রান্ত তো বড়ই দুর্বল। আল্লাহ পাক কয়, যেই লোকগুলো মক্কা মদিনায় আসতো আল্লাহর নবীরে দেখবার জন্য না, হয়তো বা হজ করার জন্য বাইতুল্লাহ, এরাও কয় আচ্ছা পাগলটা কেমন একটু দেখেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা পাগলটা জাদুঘরটা কেমন একটু দেখাই। সেই লোক নবীর কাছে আসার উদ্দেশ্যও ছিল না, তারাও আসতো। আজকে তোমরা যারা বলো মামুনুল হক তো উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, বাবুনগরী উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, আমার আল্লাহ কয় মুমিনের অন্তরে ঢুকায়া দেয় যে এরা জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ
সন্ত্রাসবাদ না, বরং যায় দেখ এরা কত ভালো মানুষ। যায় দেখ এরা কত ভালো মানুষ, এরা কত নরম মানুষ। এরা হয়তো ময়দানে হুঙ্কার দেয়। কেন হুঙ্কার দেয়? আর একটা দায়িত্ব আমার রাসূল প্রদত্ত, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার নবী প্রদত্ত দায়িত্ব আমাদের কাছে। আমরা হুঙ্কার দিলে বাতিলরা একটু নরম থাকবে। আরে কবর, হাসর, মিজান, ফুলসিরাতের ওয়াজ তো অনেকেই করে, এই জিহাদের বয়ান কয়জনই বা করে? ঠিক কি ঠিক না? এজন্য আমরা আমাদের জীবনকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মানুষের জন্য না, ব্যক্তির জন্য না, নেতার জন্য না, দলের জন্য না। কার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষার মধ্যে দেখবেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। কারা ঈমান আনছে, কথার উপর সত্যায়ন করছে, এটা মুখে বলা আর মনের মধ্যে এক। সাদাকু কারা, সত্যবাদী কারা, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং মিথ্যাবাদী কারা সেটা আল্লাহ দেখবে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, আর গুনাহ করে ভাবতেছো তুমি মনে হয় সারা পাওয়া যাবা। না না না, সামা ইয়াহকুমুন, তোমরা গুনাহ করে যদি ভাবো তোমরা রক্ষা পাওয়া যাবা, তাইলে মনে রাখো তোমরা যারা গুনাহ করতেছো, ক্ষমতার অপব্যবহার করতেছো, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ। তোমরা হয়তো ইস্তাগফুনা মিনান নাস, মানুষের কাছ থেকে রক্ষা পাওয়া যাইবা, গোপন করে ফেলবা, ওয়া লা ইস্তাগফুনা মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে ছাড় পাইবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাজ করে জান্নাত যাবার সুযোগ করে দিক। আরো জোরে বলেন আমিন। আরো জোরে চিল্লায়া বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন রফিকুল ইসলাম মাদানির বক্তব্য। রফিকুল ইসলাম মাদানির বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন এখন একটু দেখে আসি এই ব্যারিস্টার সুমন পরিবেশ মন্ত্রীকে নিয়ে কি বললেন। এমপি হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি গত পরশুদিন আমাদের পরিবেশ মন্ত্রী যিনি সাবের হোসেন চৌধুরী, উনার সাথে কথা বলছি। উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন, এটার একটা কনসেপ্ট আপনি আমারে পাঠান, যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশে এটা চালু করবো। এমপি আমি হইবার পর আমার জানানো হয়েছে যে 2,10,000 টাকা ঐচ্ছিক ফান্ড। আমি আগে জানতাম না ঐচ্ছিক ফান্ড বলতে এলে গিয়া আমার কাছে যারা গরিব মানুষ আসে সাহায্যের জন্য, আসে না যে এমপি সাহেব যারা যায় আমার কিছু সাহায্য লাগে, তারা দিবার লেগে সরকার আমারে, জননেত্রী শেখ হাসিনার সরকার আমারে এমপি বরাবরে 2,10,000 টাকার একটা ঐচ্ছিক ফান্ড আমাদের দিচ্ছে। তারপর আমি যেটা করলাম, যারা যারা সবাই বললাম যে দেখেন একেবারে গরিব মানুষ কারা আছে তাদেরকে দেওয়ার জন্য, ওইখান থেকে আমরা ভাগ করে ফেলে 2 উপজেলায় এই প্রথম মনে হয় ঐচ্ছিক ফান্ড নিয়ে, আমি আগে জানতাম না, এই আসছি। আপনারা কথা আর বাড়াবো না, যেহেতু ঈদের সময় হয়েছে, এই অল্প টাকাতে যতটুকু পারেন আমরা এই প্রশাসন সহ সোনারঘাটের ইউএনও মহোদয়, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার সহ এখানে আপনারা যারা আছেন, আমাদের সিএনজি সমিতির কাদির সরকার ভাই আছেন, এখানে যারাই আছেন সবাই আমরা খুব চেষ্টা করে যাচ্ছি সোনারঘাট এবং মাধবপুরকে একটা আলাদা, একেবারে সারা বাংলাদেশে যেন আলাদাভাবে চেনা যায় একটা কনস্টিটিউয়েন্সি, এরকম ভাবে সাজানোর চেষ্টা করতেছে। আপনারা জানেন যে অলরেডি এই আম গাছের চারা আমরা সারা সোনারঘাট মাধবপুরে প্রায় টার্গেট 2 লাখ। এই আমের চারাগুলা এমনই বৈশিষ্ট্য যে 1 বছরের মধ্যে আম ধরবে। তো গত বছর আমরা অলরেডি, আমি এমপি হওয়ার আগে 37,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে দিয়েছিলাম। ওই সময় তো আমার অত এমপি না, যেহেতু ওই সময় আমার নিজের ফান্ড থেকে দিচ্ছি। এইবারও আমি নিজের ফান্ড থেকে দিতেছি, এটা সত্য, কিন্তু এমপি হিসাবে সুবিধা আমি দিছি। কি সুবিধা আমি নিছি? যেমন আগে আমি এমপি হওয়ার আগে ব্যারিস্টার হিসাবে যে ফি পাইতাম হাইকোর্টে, মানে আমার প্রফেশনে, এখন এমপি হওয়ার পর দেখা যায় ফিটা আরো বাড়ছে। তো এইটা তো আসলে এমপি হিসাবের কারণেই বাড়ছে। তাইলে আমি মনে করি আমার ইনকামের মধ্যে আপনাদের, আমার রুজির মধ্যে আপনাদের একটা অধিকার আছে। এই জন্য এই টাকাটাতে আমি চাইতেছি
সরকারিভাবে এখনো বরাদ্দের কোনো সিস্টেম আমরা পাই নাই যে কিভাবে গাছ দেয়া যায়। আমরা আসলে অনেক ক্ষেত্রে দুর্ভাগা এই কারণে, যেমন ময়লা পরিষ্কার করার জন্য আমরা পুরা নদী পরিষ্কারের জন্য কিন্তু ওইভাবে ফান্ড আমাদের নাই, গাছ লাগানোর জন্য ফান্ড নাই, মানে পরিবেশ যেটাতে আমরা বাঁচবো এইটার জন্য আমাদের ফান্ড কম। তবে আমি চেষ্টা করতেছি এমপি হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি গত পরশুদিন আমাদের পরিবেশ মন্ত্রী যিনি সাবের হোসেন চৌধুরী, ওনার সাথে কথা বলছি। উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন এটার একটা কনসেপ্ট আপনি আমারে পাঠান, যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশে এটা চালু করব। এটা একটা বড় ইমপ্রুভমেন্ট বা অ্যাচিভমেন্ট আমি মনে করি। আমি চেষ্টা করব যেটা করার জন্য। আর আগামী 23 তারিখে মানে হচ্ছে সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে। প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা দেব। তো আমি চেষ্টা করতেছি, আমি ইউনো মহোদয় এবং যারা আছেন আমাদের প্রশাসনের, আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে চাই। এটা হচ্ছে গিয়ে যে আমি এমপি হওয়ার পর এই পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার বরাবরে কি কি বরাদ্দ আসছে, তাইলে আমি মহান সংসদে এই হিসাবটা দিতে পারবো যে আমি এমপি হওয়ার পর আপনারা সরকার থেকে আমাকে এই টাকা আমার বরাদ্দ দিচ্ছেন, এইগুলো আমি বন্টন করছি। এটা যদি আমাদের দেন তাহলে সারা বাংলাদেশে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে একজন এমপি কয় টাকা পায় এবং এই টাকাটা কিভাবে মানুষকে দেয়। এটা আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে নিয়েই এই বৃষ্টির দিনে আমি আপনাদেরকে বলতে চাই যে বৃষ্টির দিনে কষ্টটা আমাদের বেশি হয়, রাস্তাঘাট বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায়। আপনারা শুনে আরো আশ্চর্য হবেন, সোনারঘাটে এই 4 দিনে কাজ চলতেছে, প্রায় 70 লাখ টাকার রাস্তার কাজ চলতেছে এবং 4 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। গতকালকে আমি দেখলাম যে অলরেডি গিলাগি দেখলাম একটা রাস্তার কাজ শেষ করে বালু টালু ফালাই উদ্বোধন করা হয়েছে। ভিডিওটা আমি শেয়ার করছি এবং সব জায়গায়। আমার কথা হচ্ছে যে এই সরকার বা আগের সরকার কি পরিমাণ টাকা আমাদেরকে দেয় এটা আপনাদের সামনে নিয়ে আসবো। আর ঠিক মতো বন্টন করতে পারলে কতটুকু করা যায় এটা আপনাদেরকে দেখাইতে চাই। আমি একটা বিষয় হচ্ছে কি, আমার অনেকের জমি আছে কিন্তু ঘর নাই, ঘর বানাইতে পারতেছে না। এইটার জন্য একটা প্রজেক্ট আনা যায় কিনা এটা আমি মহান সংসদে তুলে ধরবো, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর যদি আমরা নজরে আনতে পারি, বলা যায় না এটার একটা প্রজেক্ট আমরা করতে পারবো বলে আমার একটা বিশ্বাস। আমি বলতে পারেন যে নাওয়া খাওয়া বাদ দিয়া রাইতে 2টার সময় মানুষ যায়, আবার সকালে 7টার ভিতরে আবার মানুষ চলে আসে। তারপরে আমার জীবন মনে করতেছি যে যতটুকু ইবাদত মনে করে করতেছি, তো যার কারণে আমার ওই যে কষ্ট হইলো মন ভাঙে না। আমার কাছে মনে হয় যে এখন একটু কষ্ট হইতেছে কিন্তু ইবাদত তো হইতেছে, ইবাদত মনে করে করতেছি, যার কারণে আমার শরীরের উপরও প্রভাব পড়ে না। আর আপনারা যারা আইছেন সবাই যে আপাতত এই 2টা করে আমাদের আমের চারাও দেওয়ার ব্যবস্থা করো, যারা এখানে আসছেন আর কি। তাহলে এই টাকার সাথে সাথে আমের এই চারাটাও তারা লাগাইতে পারবেন। সুন্দর করে সিস্টেমটা বলে দিবা কিভাবে লাগাইতে হয়। আর গাছটা একটু পরিচর্যা করতে হবে। আমার বাচ্চা মনে করেন যে আপনার ঘরে আমার একটা বাচ্চা আমি দিয়ে দিছি আর কি। থ্যাংক ইউ। ওকে কৃষি মেলা দিতে চাচ্ছে 18-19 তারিখ। হ্যাঁ ওনার সাইডে জোহরালে হবে। হ্যাঁ আচ্ছা দেখা তো করবে। এদিকে জোহরালে ফটো আপনি কেন আচ্ছা এদিকে আমরা এদিকে ওকে। তো বন্ধুরা চলুন এখন একটু দেখে আসি ব্যারিস্টার সুমন তার নিজস্ব ব্যারিস্টারের টাকা দিয়ে বন্যায় প্লাবিত মানুষকে কেমন সাহায্য করতেছে। চলুন সেই ভিডিওটি দেখে আসি। আমি আমার নিজের ব্যারিস্টারের ইনকাম থেকে কয়েক লাখ টাকা ত্রাণ লইয়াছি আপনাদের এলাকার। সিলেটও দিয়ে আইছি, এটা হইল গিয়া ত্রাণ হিসাবে আইছি না, আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদ বললে যেভাবে আপনারা যাইবা
আপনারা বিপদে পড়লে আমি আইতাম, একটু মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা 2022 সালে এই ছাত্রকেই আমি আপনাদের জন্য আসছিলাম। অনেক বন্যা ছিল ওই সময়, এই জায়গাতেও আমি আসছিলাম। এর মধ্যে 23 সালে আর এবার বন্যা হয় নাই, 24-এ আবার হইতেছে। আল্লাহ জানে যে আরো 2-3 দিন যদি বৃষ্টি হয় চেরাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে, তাহলে এখানে আরো বাইশে যাবে। আমি 22 সালে যেভাবে আইসলাম, এই সময় শুধু ব্যারিস্টার হিসাবে আসলাম আপনারা কেন, আর আজকে 24 সালে আমি ব্যারিস্টারের সাথে সাথে আমি একটা এলাকার এমপিও। এখন আমার কাছে মনে হয়েছে আমার এলাকা তো 3টা ইউনিয়ন ভাঙছে 10টা ইউনিয়নের মধ্যে। এখন আমি আইয়া পড়ছি একটা নৈতিক যুদ্ধের মধ্যে পড়ছি। একদিকে আমার এলাকার মানুষে কয় যে তুমি তোমারে ভোট দিছি, তুমি আমার এলাকাতে হয়ে যাও। আবার আপনারা যদি কেন না আইতে মানুষে একটা প্রশ্ন তুলবো যে বেটা এমপি বুঝতে গেছি কেমন হয়। এখন আমি কেন আইছি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া আসারটা এটা বড় না, বড় হইল গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আমি দেখাইতাম আইছি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয়, তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক ভাবে ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে। আজকে আইলাম ধরেন খানি লইয়া, আগামী বারে যদি বন্যা হয় কত মানুষ আপনারা আইব। নিশ্চয় আমাদের কোনো না কোনো জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতেছে। কোন একটা কারণ তো আছে। ওই আমরা যা আছে গর্ত ভরাট করে লেছি, রাস্তাঘাট ভরাট করে আমরা এখানে দোকান ভাত বানাইছি, যেখানে পানি থাকার কথা এখানে আর পানি নাই, দখল করছি আমরা। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হয়েছে, এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকে রাখে কিনা, এই কারণে হইতে পারে কিনা সিলেটের। এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতেছে মানুষের ঘরে ঘরে। আর এখন সময় আইছে যে দল মতের উঠতে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা। এখন সমস্যার সমাধান আইলে আমি যদি বই দেবে না বা আমি সরকারি দল আর তাইন বিরোধী দল, তাইন অমুক দল তমুক দল, ইটার সময় উঠে না। এই ভুঙ্গা ভুঙ্গির সময় এখন না, এখন মানুষের ঘরে ঘরে খানি বাটানির সময়। আর ইটার নামে আসল সময় ভুঙ্গা ভুঙ্গি করুন দেখতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না। উনকা আমার লোক পানি পায় না, আমার লোক খানি পায় না, উনকা খের দল যে খানি লই আইব এই আমার আপন মানুষ। আমি ওইটাই কইতাছি যে যারা তরুণ ইয়াং আছে তারা কইলে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে। মানুষ এখন চোখ দেখলেই বুঝে তুমি 2 নম্বর কিনা, মানুষ এখন সাউন্ড শুনলেই বুঝে যে তুমি টাকা মাইরা দেও কিনা। মনে করেন এটা একদিনের ভাবের ফসল না, বহুদিনের ভাবের ফসল। ইয়া পানি আমরা শৈল উঠতেছে। উনার প্রকৃতিরে হাত দিলে প্রকৃতি এক সময় এই হাত ফুরাই দেয়। ওই আমার এলাকাত বালু তুললিয়া চা বাগান ধ্বংস করতেছে। ওই আমি এমপি বার সব সাইজ করে দিলাইছি। কইছি ওই তোমরা তাক বানাইলে আমি থাকবো। আর আমি যেহেতু মাল বানাইবার লেগে এমপি হইছি না, আর কেউ 2 নম্বরই মাল বানাইতে দিতাম না। আমি আপনারা বন্যার সময় এই লাইনে আর যাইতাম না। আর কোনদিন যদি সুযোগ পাই ছাতক যদি আই, ওই 22 সালে আসতাম রাত্রে 8টা মতো আইনটা মাঝে হয় এই নদীর মধ্যে আইনা কয় ডাকাইতে ধরবো একটু পরে বেলে। এবার আমি ওই যে খিতা কমে তুমি কৌ কিতা ডাকাই ধরবো, আলাপ হইছে না তা ডাকাইতের সাথে। এরপরে বেটার লিয়া গিয়া টানাত গিয়া কত ঝামেলা জুমেলা পারে আইছি। এবার এইবারও আইছি, এবার দিনও আইছি, ভাবলাম ডাকাইছে নি রাত ধরে। তবে এখন আমার মনে হইতেছে আজকাল যে লক্ষণ দেখতেছি আর ডাকাই টুকাই নাই মনে হইতেছে আমার কাছে। তবে মানুষ পড়াশোনা করলে, মানুষ
অর্থনৈতিক ভাবে আগাইলে এই চুরি ডাকাতির মানুষ থাকে না। আমি যৎকান পারছি সরকারি ভাবে জননেত্রী শেখ হাসিনার যৎকান পারেন আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবদের মাধ্যমে চাউল পাঠাইতেছেন। আমি আমার নিজের ব্যারিস্টারের ইনকাম থেকে কয়েক লাখ টাকা ত্রাণ লইয়াছি আপনাদের এলাকার। সিলেটও দিয়ে আইছি, এটাই লগিয়া ত্রাণ হিসাবে আইছি না, আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদে পড়লে যেভাবে আপনারা যাইবা, আপনারা বিপদে পড়লে আমি আইতাম, এটাই মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা এখানে ত্রাণ বড় জিনিস না। আইছি লগিয়া বিপদে পড়লে যদি না আইতাম পারি তাহলে কিতা খালি বিয়া শাদি যাইতাম আমরা না কিতা। আসল সম্পর্ক তো ওইটাই, যখন মানুষ বিপদে পড়লে আয়। আজকে আমার সোনারঘাট মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতা না আমার লাগে, এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয়। মানুষে আগে মনে করতো খালি বোন বিয়া দিলে বুঝি আত্মীয়তা হয়, জি না, খালি বোন বিয়া দিলে যে আত্মীয়তা হয় ইটা জামাই হলতে বোন দেখিছে। বরং মানুষের দুঃসময়ে খারইয়া যদি আত্মীয়তা হয়, এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছে না আপনার সাথে। আমার জীবনে যখন আমি পুরা হয়েছে আমার লেখা হইতে পারে কইব যে ওই যে বেটা যে আমরা যখন ছোট আসলাম ওই ব্যারিস্টার সুমন আইছিল, আই আমরা সাহায্য করে গেছে। এমন হইতে পারে আপনারই একটা ফুলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে। উনি আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল। আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার লইয়া মানুষ 80 করছেন আমার বিরুদ্ধে, যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা ফুলা, ইতো আমারে কইছেন। কিন্তু মানছে আর আল্লাহর রহমতে এমনই ভোট দিয়া দিছেন আমারে, সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশে বাস করছে। আমি বিশ্বাস করি মানুষের জুলুম করতে হয় না, জুলুম করলে একদিন না একদিন এটার ফল পাওয়ার লাগে। আমি আপনারা গেছো, আমি আইছি আপনারা দুঃসময়ে খালি আপনার পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই সাহেব আমি আছি আপনার সাথে, হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না, কিন্তু দুঃসময়ে খারাইবার অভ্যাস হোক, আপনার ছেলেরও হোক আমার ছেলেরও হোক। আমি কিছু ত্রাণ লই আইছি, এটা আপনারা দিবা, আপনারা লোকজন বন্টন করবো। আমি আরেক জায়গায় যাইমি গা, আর আপনারা আমার এলাকার বন্যা শেষ হইলে পরে আমার মাধবপুর সোনারঘাট আমি চা বাগান আছে এখানে অনেক সুন্দর করে সাজাইতেছি আমার এলাকারে। আমি দাওয়াত দিয়ে গেলাম, আপনারা আইবা আমার এলাকা ঘুরে দেখবা যে একটা এমপি চাইলে, একটা নেতা চাইলে একটা এলাকারে 2 বছরে কতখান পরিবর্তন করতে পারে এটা দেখে যাইবা। আমি এবং আমি আমার এলাকা কইয়া দিছি, কইছি সৌদি দুবাই টুবাই যাওয়ান লাগতো না, যাওয়া বন্ধ। তুমি এখান থেকে যদি ডলার কামাইতে পারো, এখান থেকে বইয়া যদি টাকা কামাইতে পারো, বাইরে গিয়ে গোলামি করতাম কিতার লাগে। আমরা নিজের এলাকাত খাইবো, নিজের এলাকাত রুজি করবো, নিজের এলাকাত মরবো। আমরা তো লাশই আনতাম পারি না বিদেশ থেকে। আপনার লাগে দোয়া রইল, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রতনপুর সবচেয়ে বেশি ভোট পাইছি আমি এখানে। আমার ব্যারিস্টারের রুজির থেকে এমপির তার থেকে না, ব্যারিস্টারের রুজির থেকে কিছু গাছ কিনে আনছি। গাছের কোন বরাদ্দ সরকারে দেয় না। আমি দেখলাম খালি যদি রাস্তায় বানাও মানুষের পরিবেশ ঠিক রাখতে দিলাম। আমি নদী ঠিক করছি সোনারঘাট একটা 80 লাখ টাকা দেয়া। নদীর ময়লা পরিষ্কারের লেগে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ আছে বড় বড় বিল্ডিং, যেটার মধ্যে পয়সা মারি দেন যায়, যেটা বরাদ্দ হয় এটা লেগে একবারে খসখসা পয়সা নেন গিয়া। এখন আমার কাছে যেটা আশ্চর্য লাগতেছে যে আপনারা চিন্তা করতে পারতো না কি পরিমাণ বরাদ্দ হয়। এই যে আমি আইবার সময় গাড়ি উঠিয়া আইবার সময় আমার কাছে চিঠি আইছে, কিটা চিঠি আইছে আরো 1 কোটি টাকা বরাদ্দ মাধবপুর সোনারঘাট। ইভন তো রাস্তাঘাট করবার লাগিয়া বরাদ্দ দেওয়া হয়েছে 5 বছর আমি খরচ করতাম পারবো 25 কোটি। কত? আর এমনি টিয়ার কাবিটা
বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এখন মাত্র আমি হইছি 4.5 মাস। 4.5 মাসের টাকা হয়েছে প্রায় আরো 5 কোটির মতো। কত হয়েছে? আমি সারা দেশে এই কথা বুঝে তুলেছি। এই বাচ্চা মেয়ের কাজ সামনে রাখো, বাচ্চা মেয়ের বাচ্চা মেয়ের এটা ভাই বাচ্চা মেয়ের আবার বলো আবার বলো ইডে লাগ কইছো কমে ব্যক্তিগত করে তোরা বাচ্চা আমার হিসেবে বেরিয়ে চলে ভিজি দেওয়া লাগে বক্তব্য দিলে তো না বেরিয়ে থাকতে হবে সামনে। এখন আপনারা বলছেন যে এই ঈদের কথা, ঈদগাহ দেখতে আমার খুবই ভালো লাগছে। ঈদগাহ লেগে আপাতত আমি আমার যে বরাদ্দ উনকা পাইছি এটার থেকে আমি 5 লাখ টাকা বরাদ্দ দিতেছি। আরে 5 লাখ হইছে যে গঞ্জের মে তো আসে না, 5 কোটি দিলে তো ভাই না। এরপরে আরো নয় 50 লাখ টাকা বরাদ্দ পাইছিলাম মাধবপুরের লেগে, সোনাঘাটের লেগে আলাদা 50 পাইয়া এই প্রথম আমি কইছি যে এই 50 লাখ টাকা বরাদ্দ থেকে আমি আমার ফুলাবান্ডে ফুটবল দিতাম স্যার। আগে এই সিস্টেম এরা জানতোই না। আমি করছি কিটা এরপরে মাধবপুরের প্রতিটা ইউনিয়নে 10টা ইউনিয়নে আমরা 5 লাখ টাকা করে 2 লাখ টাকা করে খালি দেওয়া হয়েছে ফুটবল আর ক্রিকেটের লেগে। কত টাকা? এর মানে কতটা ফুটবল ভাই ভাই বুঝলি? চেয়ারম্যান মেম্বার যারা আছেন তাদের কাছে এখন ফুটবলের বাড়ির মধ্যে বন্যা পাওয়া যাবে। তোমরা সবাই গিয়ে আর কাছ থেকে ফুটবল নিবাই। এখন আমি কইয়া দিছি এখন আইছে না টাকা ছাড় হইছে না হলো আজ এটা তোমরা চেয়ারম্যান মেম্বারের দৃশ্য এরা কথা তুলে লাই চেয়ারম্যানে খাই দিছে বুঝছেন নি? আর এমন একটা দেশ চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে চেষ্টা থাকো মাঝে বিশ্বাস করে বা খাইছো একবারে এই প্রথম 2 লাখ কইরা খালি হইলে কে ফুলাবান্তের গড়ে কে ফুটবল যেত, ক্রিকেট যেত। এরপরে হইলো কি আপনার 5 লাখ টাকার সেলাই মেশিন। কয় লাখ টাকা? আমাদের যত মহিলা আছে মহিলাদের সেলাই মেশিনের লেগে 5 লাখ টাকা দেওয়া হয়েছে এবং 5 লাখ টাকার খালি চা বাগানের শ্রমিক মহিলাদের লেগে রেইনকোট। এরা বৃষ্টিতে যেতে কিতা করতে পারে। 5 লাখ দিলাম, 5 লাখ আপনারা কিতা দিছি এটার লেগে, এটার লেগে রতনপুরে আমরা যারা লোক আছেন তারা আমারে ওই এটা বল এটা বল এটা ভাই বল ভাই যাও এটা খালি বড় বড় মাছ না দোকানের সময় নেন যাও ও সব মিজান ভাইরে কইলাম তোমরা কামরুল বইয়া তোমরা লাগে আমি আরো 10 লাখ টাকা বরাদ্দ দিয়া দিলাম। আমার কইবাই জেলা পরিষদের প্রজেক্ট যা কিতাব দেওয়ার লাগবে আমার কইবাই 5 লাখ তোমরা লাগে খালি আমি ইনকাম লাগে বরাদ্দ দিলাম। আরে তোমরা মানে অভ্যাসটা এমন হয়েছে কেউ আর ধৈর্য ধরতে চায় হ্যাঁ না পাইতে পাইতে এটা একটা খিদা লাগিয়েছে বলে কাছে ওই নদীর যে বল ধরে জায়গারই বল আমি যে চাউরা মাল না আমি তো স্পষ্ট হইয়া দিছি এই যে আমরা রিভার শহীদ সাহেব উপজেলার চেয়ারম্যান হয়েছি টাইম গেছে নিলে গেও হবে টাইম দিয়ে আমি কইয়া দিয়েছি স্পষ্ট যে ওয়াজ থেকে আইবার আমি
আইয়া কিছু জমজমের পানি আনবারেন কইছি যে জমজমের পানি আপনিও খাওয়াইবে আমরা খাওয়াই ওই নেমে যাবে রাস্তা ঠিক করা টাকা লাগে আমি দিব আর এই রাস্তা ভাঙলে তো তাইনের ইন্ডাস্ট্রি বেশি ভাঙে না তাইনে তো রাখ বইয়া হত্যা আমি কিন্তু হাইজা করেছি কইলাম যদি আমার লোকের কষ্ট হয় তাইনের গাইয়ে আর যদি তারা সরকারি টাকা দিয়ে করতে আমি মনে কইছি নি তাইনের টাকা দিয়ে করতাম এখানে যদি তাই চুপচাপ পয়সা হন নিত না কারণ এখানে 7-8 লাখ মানুষ হাজার হাজার মানুষ এখানে শ্বাস পালায় তাই না আইলে পরে আমি এটা নিশ্চিত করবো আজকে ওজো আসবেন আজকে আর ডিস্টার্ব করে লাভ নাই আমি রাস্তাটা ঠিক করার লেগে আপনারা জানেন কিনা 3টা ট্রাক্টর বার করছি জানি ট্রাক্টরে ওটা খরিদ জানেনি সরকার না আমি নিজে ট্রাক্টরের পিছিয়ে মাল থাকে মালে গাতা ভরতে থাকবে কারণ ছোট গাতা 15 দিন করে দেখা যায় কেন দিয়েছি পয়লা যদি আপনি গাতা বলে ওটা এরপরে আর লাগে না তাইলে আপনারা 10 লাখ টাকা এক্সট্রা বরাদ্দ 5 লাখ টাকা এখানে দিলাম আপনার মসজিদের এবার হ্যাঁ আচ্ছা মসজিদের লেগে আলাদা বরাদ্দ আছে এটা ঢুকছে ওই যে ঢুকিয়েছি অলরেডি এর যেটা মাল ঢুকছে এটাও হয় আমার আছে আচ্ছা মাদ্রাসার লেগে আপনারা আমার দিবা আর একটা কথা বলে শেষ করি আপনারা এমন একটা লোক রেল বানাইছো যে লোকটার মরার ভয় নাই যে লোকটার মরার ভয় নাই আপনারা এমন একটা লোক এমপি বানাইছো যে জীবন চিন্তা করে না যে আগামীবার এমপি তুইব আমার কুস্তায় যায় না কেন জানেননি 1 টাকা যদি আমি দুর্নীতি না করি 1 টাকা খাই না নিজের ইনকামের টাকাই না হাইকোর্টের টাকাই না কেন দেই দেখে এমপি মানে অত মজা খেয়ে আমি জানি আমার জীবন কি তা হইছে দিনে রাইতে ঘুমাইতে পারি না মানুষের টাইম নিয়ে হাসতে লেগেছে আচ্ছা এখন আর মাইতে লাভ নাই খালি জুসো উঠছিলাম আমি নামাজ শুরু যাবি আদান করিছে এখন আর মাইতে লাভ নাই আমি আগামী কারণ আমার কাজ করে কাজটা কেমনে তলের বাটিটা ভাঙিয়ে দিবা লাগাইবার সময় তলের বাটিটা ভাঙিয়ে দিবা আর যে পয়লা আমার আম খাওয়াইবে আমার কাছ থেকে এর পিছনে টাকা পুরস্কার দেওয়া হইবে ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন ব্যারিস্টার সুমনের বক্তব্য। ব্যারিস্টার সুমন ও রফিকুল ইসলাম মাদানির বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।